প্রায় 1 মাস হয়ে গেল। এই ঘটনা খুবই ভয়ঙ্কর, হৃদয় বিদারক, জঘন্য। যা শব্দ দিয়ে একে নিন্দা করা যায় কম পড়বে। কিন্তু একটা ঘটনা বাঙালি জাতিকে জাগিয়ে তুলেছে। আমার মনে হয় স্বাধীনতার পরে পশ্চিমবাংলার মানুষ এত বড় গণ আন্দোলনে যোগ হননি। একটা শ্রেণী অবধি সীমিত থাকতো, রাজনৈতিক নেতা পার্টি অবধি থাকতো, ট্রেড ইউনিয়ন অবধি থাকতো, বা ছাত্রদের মধ্যে সীমিত থাকতো। কিন্তু পশ্চিমবাংলার সর্বস্তরে সমস্ত জাতি, ভাষা, শিক্ষিত অশিক্ষিত, গ্রাম গঞ্জ, পেশা, লিঙ্গ ভেদে, এমনকি বয়সেরও ভেদ নাই, 80 থেকে 8-7 বছরের বাচ্চা সবাই এই আন্দোলনে উই ওয়ান্ট জাস্টিসের প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমেছে। গ্রামে গিয়ে দেখি মহিলারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মোড়ে প্ল্যাকার্ড নিয়ে। এই অভিনব এই যে আন্দোলন, এটা একটা খালি ঘটনাকে কেন্দ্র করে নয়, পশ্চিমবাংলায় সার্বিকভাবে যে আইন শৃঙ্খলা অবনতি, মানুষের অবমাননা, অপমান, অত্যাচার, বঞ্চনা গত 14 বছরের, তার প্রতিবাদ স্বরূপ মানুষ রাস্তায় নেমেছে। জাস্টিস খালি অভয়াকাণ্ডের নয়, এ সব কিছু জাস্টিস চাই। যেখানে সরকারি কোন পরিষেবা নিতে গেলে সেখানে টাকা দিতে হয়, অবহেলিত হতে হয়, এমন কোন সরকারি প্রতিষ্ঠান নাই। সে বিডিও অফিস, এডিও অফিস, পঞ্চায়েত অফিস থেকে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি, সরকারি সমস্ত দপ্তর, সব জায়গায় একই ঘটনা। কাজ পাবেন না, অবহেলা পাবেন, অপমান পাবেন, না হলে আপনাকে কলার ধরে বার করে মারও খেতে হতে পারে। যদি মেডিকেল কলেজের মতো জায়গায় সেখানকার প্রফেসরদের সঙ্গে, সেখানকার টিচারদের সঙ্গে, সেখানকার অন্য জুনিয়র ডাক্তারদের সঙ্গে এই ধরনের অমানবিক ব্যবহার দিনের প্রতি হয়ে থাকে, তাহলে ভাবুন বাকি সাধারণ মানুষ এবং অন্যান্য জায়গায় কিভাবে চলছে এতদিন। আর সেটা কম বেশি সবার অভিজ্ঞতা আছে। আপনাকে 10,000 টাকা ইলেকট্রিক বিল পাঠিয়ে দিয়েছে, আপনার 500 টাকা 1000 টাকা খরচা হয়। আপনি যদি গিয়ে ইলেকট্রিক অফিসে বলেন, দাদা আমার তো কোনদিন এত বিল আসেনি, 10,000 টাকা কি করে হয়? বলে আগে বিলটা জমা দিন, তারপর কথা বলবেন, একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়ে যান। পরের বেলা আমার 10,000 আসবে, ওর হিসাব হবে না। বেশি কিছু বললে বেরিয়ে যান, অন্য জায়গায় দেখা করুন, এখানে ঝামেলা করবেন না, এই ভাষায় কথা বলা। আর সব জায়গায় এটা হয়। কেন আমরা এত অমানিক হয়ে যাচ্ছি, অমানবিক? পুরো সোসাইটির মধ্যে যারা ওই চেয়ারে বসে আছেন ওখানে দপ্তরে, তারাও সাধারণ মানুষ, তার বাড়িতেও বিল আছে, তারও সমস্যা হয়। কিন্তু যে চেয়ারে বসে সে আর মানুষ থাকছে, পুলিশ তারাও সাধারণ মানুষ, সমাজে থাকেন, পরিবারে থাকেন, তারাও এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তার পাড়ায় জল জমে, ড্রেন নেই, জল নেই, বিদ্যুৎ নাই, রাস্তায় গাড়ি জ্যাম হয়, বিদ্যুতের বিল নিয়ে সমস্যা হয়, জলের সাপ্লাই নিয়ে সমস্যা হয়, কারেন্ট থাকে না, যা যা সমস্যা তাকে সম্মুখীন হতে হয়। তাকেও পেঁচে পড়তে হয় আইন শৃঙ্খলা, তাকেও মস্তানের সামনে পড়তে হয়। তবুও সে যখন অফিসে এসে সেই ইউনিফর্মটা পরে নেয়, তার ব্যবহার পাল্টে যায়, সে অন্য গ্রহের মানুষ হয়ে যায়, সে আমাদের সমাজের লোক থাকে না। এটা কি এই সরকারের কালচার, নাকি আমাদের পরিবার, আমাদের পুরো সমাজটা এরকম হয়ে যাচ্ছে? চিন্তা হয় কেন এই ধরনের অমানবিক ঘটনা ঘটছে। আজকে একটা বড় উইকেট পড়েছে, শুনেছেন আপনারা? তারকা পতন হচ্ছে টিএমসি। ওই মামাটি মানুষের ঝান্ডার তলায় গিয়ে রাজ্যসভা সদস্য হয়েছিলেন জওহর বাবু, তিনি নাকি দিদিকে পত্র পাঠিয়েছেন। এটা একটা অভিনব ঘটনা হয়েছে। অনেকে চিঠি পাঠিয়েছেন, অনেকে স্টেটমেন্ট দিয়েছেন, ফেসবুক করেছেন, কিন্তু কেউ চিঠি দেননি, পদ ছাড়েননি। পদ না ছেড়ে বিপ্লব করছেন। এই ধরনের মক ফাইট অনেকেই করছেন। বর্তমান সমাজের চাপ, মানুষের শিক্ষার থেকে বাঁচার জন্য একটুখানি ভালো মানুষই দেখাচ্ছেন। এতে বলবে না বরফ সহজে। মানুষ সাময়িক ভাবছে, হ্যাঁ হ্যাঁ এই লোকটা একটু অন্যরকম, ইনি ওরকম নন। অথচ ওই লোকটা 25 বছর, 30 বছর, 40 বছর ওই পার্টি থেকে সব সুবিধা নিয়েছে, এই অন্যায় অত্যাচার সব দেখেছে, সরকারি এবং পার্টির বিভিন্ন কমিটিতে থেকেছে, মানুষের অভিযোগও পেয়েছে, কিন্তু কখনো মুখ খোলেনি, কারণ ওই সুবিধাটা চলে যাবে। একজন নেতাকে জিজ্ঞেস করে যে আপনি কি পার্টি ছাড়বেন, তিনিও বড় বড় কথা লিখছেন। এখন তিনি জানতেন এই ঘটনা, 1 বছর আগেও বলেন। তিনি বলেছেন না, এখন ছাড়ার মতো কিছু নাই, ছাড়তে হলে একটা পৃথিবী ছাড়তে হবে, মানে একটাই ছাড়ার বাকি আছে, দুনিয়া ছাড়া। তার আগে সব পাওয়া হয়ে গেছে, এখন বড় বড় কথা বলছেন বিপ্লব। সাবধান থাকতে হবে, এই ধরনের ঘটনা আরো ঘটবে।
সময় যত খারাপ হবে পালাবে। কারণ আপনারা জানেন, আমরা পড়েছি, জাহাজ যখন মাঝ সমুদ্রে ডুবে যায় না, সবাই পালাতে আরম্ভ করবে। তার জন্য ব্যবস্থা আছে, লাইফ বোট থাকে, নাবিকরা অন্যরা লাইফ বোটে করে নেমে যান, তাদের বাঁচানো হয়। খালি যে ক্যাপ্টেন থাকে সে নাকি জাহাজ ছেড়ে পালায় না, সে জাহাজের সলিল সমাধি তার হয়। এটা নাকি নীতি নিয়ম, জানি না, শুনেছি, অনেকে গেছেন। আর প্রথম মানুষ পালায়। তারপরে জাহাজে তো প্রচুর ইঁদুর থাকে। আপনারা, আমি জানি না জলের জাহাজে কেউ চড়েছেন কিনা, আমার বহুদিন অভিজ্ঞতা হয়েছে আন্দামান যাওয়ার। 4 দিন লাগতো এখান থেকে, খিদিরপুর থেকে। তো জিনিসপত্র খাবার দাবার নিয়ে একটু খোলা রেখেছে, ইঁদুরে খেয়ে চলে যেত। তখন আপনার এর মধ্যে ইঁদুর, শেষ পর্যন্ত সেই ইঁদুরও নাকি জাহাজ ছেড়ে লাফ মারে দেয় জলে, যখন ডুবতে থাকে জাহাজ। তখন মানুষ পালানো শুরু হয়ে গেছে। তাপস তাদের মতো মানুষরা ছিলেন, তারা আগে বুঝতে পেরেছেন, আগেই চলে এসেছেন। এখন ইঁদুররা পালাচ্ছে, আরো অনেক ইঁদুর দেখবেন ঝপ ঝপ লাভ মারছে, অনেকে জায়গা খুঁজছে কোথা থেকে লাভ মারছে। তার মানে জাহাজ ডুবছে, এটা বোঝা যাচ্ছে এই যে পলায়ন শুরু হয়ে গেছে। কিন্তু জাহাজের যিনি ক্যাপ্টেন, তার কি হবে? তিনি কি জলে ডুববেন না সাঁতার কাটবেন? এই প্রশ্নটা সবার কাছে থাকলো। আমরা আশা করব ক্যাপ্টেন তার দায়িত্ব পালন করুন, তিনি যেন স্টিয়ারিংটা ছেড়ে না আসে, তাহলে বাংলাটা বেঁচে যায় এই জাহাজ ডুবলে। বন্ধুগণ, আমি অবাক হয়ে যাই। টিএমসি একটা পার্টি, আমরাও পার্টি করি, রাজনীতি করি, আমাদের পার্টিও কেন্দ্রে ক্ষমতায় আছে, একাধিক রাজ্যে আছে। এখানে ভুল করে একবার ক্ষমতায় চলে এসছে টিএমসি। তার পরিণাম কি হচ্ছে আজকেও দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত এরকম 50,000 কেস 14 বছরে হয়েছে। খুন, ধর্ষণ, শ্লীলতাহানি, অঙ্গহানি, অত্যাচার, একটারও বিচার হয়নি, একজনের ফাঁসি হয়নি। অথচ মুখ্যমন্ত্রীকে রোজ ফাঁসি চাইছেন। একটা ছিচকে চোরকে পর্যন্ত জেলে ঢুকাতে পারেননি, জাজমেন্ট দিয়ে তাকে তার মানে শাস্তি দিতে পারেননি, তিনি ফাঁসি চাইছেন। ভাইপো এনকাউন্টার চাইছেন। যখন উত্তরপ্রদেশে এনকাউন্টার হয় দুষ্কৃতকারীদের উপরে, ওনারা বললেন আমাদের সরকার এনকাউন্টার সরকার নেই, আমরা আদালতে বিশ্বাস করি। আর যখন আদালতে কেস যাইছে তখন নতুন আইন তৈরি করতে এটা আছে। দেখুন, অনেক অনেক অন্য পার্টির নেতা ওই পার্টি থেকে, কংগ্রেস থেকে গেছেন, সিপিএম থেকে গেছেন, অন্য আমাদের পার্টির কিছু লোক চলে গেছেন, এখন পস্তাচ্ছেন, রাস্তা খুঁজছেন ফিরে আসার জন্য। আগের দিন পর্যন্ত ঠিক আছে, কথাবার্তা ব্যবহার সব অন্যরকম। যে টিএমসি ঝান্ডা তোলায় গেল, ঝান্ডাটা হাতে এলো, তার ব্যবহার কথাবার্তা পাল্টে গেল। শুধু তাই নয়, রাজনীতিক কর্মী নয়, অরাজনীতিক কর্মী, কে শিল্পী, কে সাহিত্যিক, কে খেলোয়াড়, আরো অনেক অনেক। ইদানিং তার 2-4টা নমুনা আপনারা দেখেছেন, তাদের স্টেটমেন্ট কিরকম। তিনি সাংস্কৃতিক কর্মী ছিলেন, তিনি সাহিত্যিক ছিলেন, তিনি অমুক শিল্পী ছিলেন, সাহিত্য কর্মী ছিলেন, সাংস্কৃতিক মনস্ক ব্যক্তি ছিলেন। যেই টিএমসিতে গেছে, হয় পদ পেয়েছে, প্রতিষ্ঠা পেয়েছে, প্রতিনিধি হয়েছে, ঝান্ডা ধরেছে, তার ভাষা দেখেছে। যে চলতে ফিরতে পারে না, হাঁটতে চলতে পারে না, জোরে হাওয়া দিলে উড়ে যায়, সেও ডায়লগ দিচ্ছে, দেখে নেবে, করে নেবে। যে জীবনে কোনো সিনেমা করেনি, করেছে তা কেউ দেখেনি, তার সিরিয়াল চলে না, সে শিল্পী হয়ে গেছে, সেলিব্রিটি, তার ডায়লগ শুনেছেন। ডাক্তারদের সম্বন্ধে কি ভাষা প্রয়োগ হচ্ছে, দোষটা কার, কেন? আমার মনে হয় ওইখানে এমন কিছু আছে, খাওয়ানো হয়, তাতে তার চেহারা মেহারা, তার কথাবার্তা পাল্টে। কাল পর্যন্ত বাড়িতে বেড়াল মেয় মেয়, পরের দিন বন বেড়া হলো, তার চেহারায় পাল্টে যাচ্ছে, ভাষা পাল্টে যাচ্ছে, ব্যবহার না। কি করে হচ্ছে এরকম? ওই উদয়ন গুহ, তার বাবা ছিলেন আরএসপি নেতা, সম্মানীয় নেতা, ফড় লোকে সবাই জানতো। কমল বাবু, আমরা ছোটবেলা থেকে তার নাম শুনে আসি। তার ছেলে, তিনি যে টিএমসি থেকে গেছিলেন, ভাষা দেখুন, ব্যবহার দেখুন, কথাবার্তা দেখুন। মন্ত্রী হওয়ার পরে পাল্টায়নি, আরো ঝাঁজ বেড়েছে। কি পার্টি, কি কালচার? ওখানে কাটমানি ছাড়াও আরো কিছু খাওয়ানো হয় নাকি? নাহলে রাতারাতি সব পাল্টে যায়। এই বাঙালি সাহিত্য মনস্ক, সব সেকুলার, উদার, সেই বাঙালির চেহারা দেখুন, টিএমসি ঝান্ডা ধরার সঙ্গে সঙ্গে সব পাল্টে যাচ্ছে। তাই প্রতিদিন স্টেটমেন্ট আসছে। আর যারা ওটাকে অ্যাডাপ্ট করতে পারছেন না, পাল্টাতে পারছেন না, তারা পার্টি পাল্টে দিচ্ছেন, আর নাহলে ছেড়ে পালিয়ে আসছে। আজ আমাদের দেখতে হচ্ছে এটা, নাহলে সারা সমাজ, সারা দেশ, দুনিয়া যার নিন্দা করছে, টিএমসি নেতারা তাকে সমর্থন করছে। পাড়ায় পাড়ায় ধর্নার নামে ধমকি দিচ্ছেন সবাই, যে যে রাস্তায় বেরিয়েছে দেখে নেব। একাধিক টিচার, ডক্টর, একজন ডাইরেক্টরকে আজকে বহিষ্কার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। কারণ
তিনি উই ওয়ান্ট জাস্টিস বলে বেশ কয়েকটি প্রোগ্রামে গেছিলেন, তাকে কায়দা করে তাকে একটা মলেস্টেশন কেস দেওয়া হয়েছে, তিনি ডাইরেকশন দিচ্ছিলেন অভিনয়, সেটাকে এভিডেন্স করে তাকে বাধ্য করে তাকে সাসপেন্ড করা হলো। অথচ সন্দীপ ঘোষ থেকে আরম্ভ করে একাধিক ডাক্তারকে তার সার্টিফিকেট ক্যান্সেল করতে, রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে সময় লেগেছে, এখনো করা হয়নি। হচ্ছে কি জঘন্য অপরাধ উনি করেছেন, কেস মলেস্টেশন, মার্ডার থেকে, রেপ থেকে আরম্ভ করে। কারণ কি, এ হচ্ছে টিএমসি, প্রতিহিংসা পরায়ণ, স্বার্থপর, খুনি, ধর্ষকদের যারা সেন্টার দেয় তাদের পক্ষে দাঁড়ায় এই নেতারা। চুপ করে আছে ওরা, একটু সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়বে নেকড়ের মতো, নখ দাঁত বার করে আসবে, তাই চমকাচ্ছে, যাকে একা পাচ্ছে, আইসোলেট করার চেষ্টা হচ্ছে। এর মধ্যে এই যে নাগরিক সমাজ যারা অরাজনৈতিক ভাবে কোন সংগঠন ছাড়া আন্দোলন করছেন দিনের পর দিন, রাতের পর রাত, এই মানুষগুলোকে এই জন্য স্যালুট করতে হবে। এত ভয় ভীতি, এত অত্যাচার, এত উৎপীড়ন, ধমকি সত্ত্বেও রাস্তায় বেরোচ্ছেন। গ্রাম শহর সব জায়গায় স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রতিনিয়ত আন্দোলন চলেছে, এবং আন্দোলন ধীরে ধীরে শহর কলকাতা থেকে বেরিয়ে জেলা শহর থেকে আজকে গ্রামে কসবাতে পৌঁছে গেছে। বাঙালির বিবেক জেগেছে, বাংলার বিবেক জেগেছে বহুদিন পরে, তাই সে বাধ্য হয়েছে রাস্তায় নামতে। ওরা বুঝে গেছে এখানকার মানুষ যে এখন না নামে অনেক দেরি হয়ে যাবে, যখন আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার ছেলে মেয়ের উপরে হবে, তখন কেউ রাস্তায় নামবে না, কেউ প্রতিবাদ করবে না, এই পুলিশ আর এই পার্টির বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। সমস্ত জায়গায় এই ধরনের সমাজ বিরোধী ক্রিমিনালরা তারা আজকে দাপিয়ে বেড়াচ্ছে। স্কুলে হেডমাস্টারকে ধমকি দিয়ে যাচ্ছে, কলেজের প্রফেসর, প্রিন্সিপাল, ইউনিভার্সিটি ডিন, ভিসি, আর ওখানে গিয়ে হসপিটালের সুপার থেকে প্রিন্সিপাল সবাইকে চমকানো হচ্ছে। সামনে পিস্তল রেখে দিয়ে চমকানো হচ্ছে, সই করুন, এর নম্বর বাড়িয়ে দিন, একে পাস করিয়ে দিন, একে অ্যাডমিশন করিয়ে দিন। এই কালচারটা কার জন্য? এই কালচারে কত দূর এগোতে পারি আমরা, এর থেকে কি আশা করতে পারি? আর এটাকে বাঁচিয়ে রাখার জন্য এই লড়াই ওদিক থেকে চলছে, ধমকানো হচ্ছে, পুলিশকে সেট করার চেষ্টা হচ্ছে, আদালতকে পর্যন্ত সেট করার চেষ্টা চলছে, বিচারপতিদের উপর চাপ দেওয়া হচ্ছে। যে ক্যারেক্টার সার্টিফিকেট লিখবে, যে পাস সার্টিফিকেট লিখবে, যে নম্বর দেবে, যে পোস্টমর্টম রিপোর্ট লিখবে, যে থানায় কেস লিখবে, প্রত্যেকটি টিএমসি লোকের দ্বারা প্রভাবিত। তারা যেটা বলে সেটা করবে, ন্যায় নীতি সংবিধান কিছু নয়। তারা আবার আইন পাস করছে, আমাদেরকে আইন দেখাচ্ছে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, তার পরিণাম হচ্ছে আজকে পাড়ায় পাড়ায় আন্দোলন হচ্ছে। সেজন্য গণপতি ভগবান এসে গেছেন, সত্যিকারে জনগণের দেবতা তিনি, গণপতি, গণদের জনগণের মালিক। এই যে জনগণ নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনকে, তার প্রতিনিধি, তার প্রতীক হচ্ছেন ভগবান গণেশ। তার পুজো শুরু হয়েছে, শপথ নিন। গণপতির নেতৃত্বে এই জনগণের আন্দোলন চলবে যতক্ষণ না জাস্টিস হচ্ছে, এই অন্যায় অপরাধ বন্ধ হচ্ছে এবং দোষীরা সাজা পাচ্ছে। পুজোর পর পুজো আসতে থাকবে, এক সপ্তাহ পরে, 10 দিন পরে আবার বিশ্বকর্মা পুজো আসছে, মেতে যাবো আমরা, দুর্গা পূজা আসবে, কালী পূজা আসবে, লক্ষ্মী পূজা থেকে জগদ্ধাত্রী, কার্তিক পুজো চলতে থাকবে 2 মাস। কিন্তু জাস্টিসের কথা ভুললে চলবে না। ছোটবেলা থেকে পুজো দেখছি, আনন্দ করছি, সব করছি, করবো, আর যাতে জাস্টিসের কথা বলে না যায়, যাতে ভুলে যাই, সেই জন্য 85,000 টাকার দান খয়রাত করা হয়েছিল। যারা নেবে তারা মুখ বন্ধ করবে। তাই টিএমসিতে দেখুন, যে পদ নিয়েছে, যে টিকিট নিয়েছে, যে টাকা নিয়েছে, যে কোন না কোনো সুবিধা নিয়েছে, তার মুখ বন্ধ। এত বড় অন্যায়, এত বড় অমানবিক ঘটনার প্রতিবাদ করতে পারছে না, অন্য দাস হয়ে গেছে। পুজো কমিটিকে লোকেও অন্য দাস করার চেষ্টা হয়েছে। 85,000 টাকা নাও, চুপচাপ পুজো করো, যা ইচ্ছা করবো। আমি কালকে খড়গপুরে ছিলাম, ওখানেও গণপতি উৎসব ধুমধাম করে হচ্ছে। ওখানকার এসপি এসে বলেছে 2 দিনের বেশি পুজো চলবে না, গণেশ পুজো। ওনারা নতুন মনুসংহিতা লিখেছেন নাকি? ওনারা কি আমাদের পুরাণ লিখছেন নাকি? কোন পুজো কদিন চলবে, কি পুজো হবে, কোন মুহূর্তে হবে, কখন বিসর্জন হবে? আমরা জানি একসঙ্গে মহরম আর দুর্গা পূজার বিসর্জন হলে বিসর্জন বন্ধ করে দেওয়া হয়, মহরম হয়। কেন একদিন তো দরকার ছিল না? দুটোই তো হতে পারত, কি অসুবিধা আছে? ওখানে তাই এসপি বলেছেন যে চলো না বন্ধ করুন। যেখানে 7 দিন 10 দিনের মেলা হয়, যারা ওখানে দোকান লাগান, গরিব মানুষরা এসে, তারা চাঁদাও দেন। 7 দিন মেলা চললে, 10 দিন মেলা চললে তাদের সংসার চলে। পুজো বন্ধ হয়ে গেলে ওটাও বন্ধ হয়ে যায়।
জোর করে বিসর্জন দিতে হবে, এই ফরমান জারি করা হচ্ছে, না হলে নাকি জেল ঢুকিয়ে দেবে, কেস করে দেবে। এই যে স্বৈরাচারী মানসিকতা, এটা এত নিচে পৌঁছলো কি করে? এই উপর থেকে এটা নিচে যাচ্ছে। এই জিনিসই হয়, উপরে যদি মাথা গন্ডগোল হয়, নিচে সবার গন্ডগোল হয়ে যাবে। তাই হয়েছে আজকে। তাই সমাজে সব জায়গায় উৎপাদ, উৎপীড়ন, মানুষ একটা অসহিষ্ণু মানসিকতার মধ্যে থাকছে, সহ্য শক্তি হারিয়ে যাচ্ছে, আমাদের বাধ্য হচ্ছে প্রতিবাদ করতে। তাই এই যে প্রতিবাদের ভাষা, প্রতিবাদের গান, স্লোগান তৈরি হচ্ছে। অনেক জিনিস আপনারা খেয়াল করছেন, মানুষ যখন হৃদয় থেকে কিছু করে না, তার মন থেকে সে আওয়াজ আসে। আজকে আমার একটু আগে আমাদের একজন শিল্পী গান গাইছিলেন, বোন। প্রচলিত গানকে প্যারোডি হিসাবে তার মধ্যে এই আন্দোলনের ভাষাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটা মানুষ নিচ্ছে, আমাদেরও ভালো লাগছে যে ভাষা পাল্টে গেছে, কিন্তু তার ভাব পাল্টায়। ঠিক সেরকম বহু স্লোগান, বহু গান, বাংলাদেশ থেকেও গান এসে গেছে এখানে, এই আন্দোলনকে ঢুকিয়েছে, গান পপুলার হয়ে গেছে। কত ধরনের মিম তৈরি হচ্ছে, কার্টুন তৈরি হচ্ছে। আপনার সোশ্যাল মিডিয়া দেখুন, মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি জেগে গেছে। কখন জাগে? যখন মানুষ হৃদয় দিয়ে সেটাকে গ্রহণ করে, তার ভিতর থেকে আওয়াজ আসে, নতুন নতুন চিন্তা আসে। আজকে এই আন্দোলন মানুষের মন মেজাজ পাল্টে দিয়েছে, চিন্তা ভাবনা পাল্টে দিয়েছে, তাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। সমাজের মধ্যে চেতনা জাগাবার জন্য আমরাও তার সঙ্গে আছি। এই যে আন্দোলন চলছে দিন রাত, আজকেও রাত জাগার আহ্বান এসছে। কেউ আহ্বান করলেই মানুষ রাস্তায় নেমে যাচ্ছে, যেন অপেক্ষা করে বসে আছে। কে নেতা, কোন সংগঠন কেউ দেখছে না, প্রতিবাদ। আমরাও যোগ দিচ্ছি, দেবো বটে, কিন্তু রাজনৈতিক পার্টি হিসাবে আমরা এখানে আছি, রাজনৈতিক আন্দোলন হিসাবে। কারণ না কোনো পার্টি, না কোনো সংগঠন ছাড়া কোনো আন্দোলন কখনো সফল হয় না। আপনি আসামের আন্দোলন দেখুন, বাংলাদেশে হয়ে গেল, পশ্চিমবাংলায় হয়েছে এখানে, বা এখানে বামপন্থী সরকার হয়ে গেছে একটা রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে। তাই রাজনৈতিক আন্দোলন না হলে ক্ষমতা পরিবর্তন হবে না, আর ক্ষমতা পরিবর্তন না হলে এই অপশাসন, এই দুর্নীতি, হিংসা, এটা দূর হবে না। সেজন্য আমরা রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক আন্দোলন করে রাজনৈতিক পরিবর্তন করতে চাইছি। পদত্যাগের কথা বলেছি, আমরা প্রথমেই মাথায় মেরেছি যে ওইখান থেকে গন্ডগোল হচ্ছে। অনেকে বিনীত গোয়েলের পদত্যাগ পর্যন্ত বলেছেন, আজ হোক কাল হোক আপনাকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে হবে, তা নাহলে সমাধান হবে না। ওখানেই গন্ডগোল আছে। আরো কিছু ছোট ছোট বিষয় আমার নজরে এসছে। আমি দেখলাম স্লোগান চলছে জাস্টিস, সেখানে আজাদির স্লোগান ঢুকে যাচ্ছে। সন্ধ্যা হচ্ছে, আমাদের কাছে কানে নাকে গন্ধ আসছে, ভারত কি আজাদি, বঙ্গাল কি আজাদি, কেরল কি আজাদি, সেই স্লোগান আমরা শুনেছি বাংলা। কারা দিচ্ছে এই আজাদি স্লোগান? এর সঙ্গে কি সম্পর্ক আছে? জাস্টিসের সঙ্গে আজাদির? কার থেকে আজাদি? যদি হিম্মত থাকে বলো, টিএমসি সরকারের থেকে আজাদি চাই, যদি হিম্মত থাকে বলো সেটা। নাগরিক সমাজের জামা পরে রাজনীতি করতে যাও, আমাদের হিম্মত আছে। বিজেপি ঝান্ডা নিয়ে, ব্যানার নিয়ে দাঁড়িয়ে এখানে পরিষ্কার করে আমাদের কথা বলছে। যারা মেঘের আড়াল থেকে তীর চালাচ্ছেন, এদের সম্বন্ধে সাবধান থাকুন। এরা জুনিয়র ডাক্তারদের নেতৃত্ব দিচ্ছেন, আরো জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, আর কৌশলে সেই স্লোগান নিয়ে আসা হচ্ছে যেটা থেকে ভারতের মধ্যে আলাদা আলাদা ভাব আসে। টুকরে টুকরে গ্যাং, সাবধান থাকবেন। নাগরিক সমাজের জার্সি পরে রাজনীতির স্লোগান দিয়ে আমরা শুনেছি সেই শক্তি বিধানসভার আগে যারা স্লোগান দিয়েছিল, নো ভোট টু বিজেপি, নো ভোট টু বিজেপি, মানে তারা টিএমসি নয়। বিজেপি কে ভোট দেবেন, কাকে দেওয়া হবে? তাহলে টিএমসি দিতে হবে। খানিকটা হয়তো হয়েছে তাদের রেজাল্ট এরকম হলো কি করে? সেই জন্য আবার সাবধান থাকুন। আজাদি আজাদি স্লোগান আমি পোস্টও করেছি আমার ফেসবুকে, দেখুন একজন দুজন উপর থেকে স্লোগান দিচ্ছে, বাকিরা ফলো করছে, তারা জানাই না যে স্লোগানের মানে কি। কোথায় থেকে আজাদি, কিসের আজাদি? দেশ আজাদ, দেশেতে আবার আজাদি কিসের? এর থেকে আজাদি হতে হলে তো এই দেশ থেকে আলাদা হয়ে যেতে হবে। সেটাকে ওনারা চান? ভারতবর্ষ থেকে আলাদা কেউ হতে গেলে হতে পারে, এখানকার মাটি আলাদা হবে না, এই দেশ বিভক্ত হবে না। এই হাওয়াতে আবেগের মধ্যে ভেসে না দিয়ে বাস্তবে দাঁড়িয়ে লড়াই করুন। আপনার পরিশ্রম, আপনার রক্ত ঘাম অন্য কেউ নিয়ে রাজনৈতিক লাভ নিচ্ছে না তো? সবাইকে সতর্ক থাকার জন্য আমি বলবো, লড়াই আমাদের একমুখী। এই অন্যায়ের বিচার চাই, অপরাধীদের সাজা চাই। যে যেভাবে বলুন, যার মনে হয়েছে যে এইটা করলে হবে, কেউ বিনীত গোয়েলের পদত্যাগ চাইছে,
কেউ কোর্টের কাছে জাস্টিস চাইছেন, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি, কারণ গন্ডগোলটা ওখানেই আছে। সব গন্ডগোলের সমাধান একটাই, ওইখানটা যদি পরিবর্তন না হয়, টুকরো টুকরো করে পরিবর্তন হবে না। আপনি ছোট ছোট লড়াই না জিতে পুরো যুদ্ধ জেতার কথা ভাবুন, তাহলেই বাংলার পরিবর্তন হবে। আজকেও রবিবার দিন যারা এসছেন এখানে, সবাইকে আরেকবার আন্তরিক ধন্যবাদ। ভারত মাতা কি।